সাধারণ মানুষকে নিয়ে অবৈধ দখলদার, বেনামিতে ৭১-এর পরাজিত শক্তি, তাদেরকে উচ্ছেদ করে, তাদেরকে হটিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। আওয়ামী লীগকে দেখলাম তারা খুবই অনেক অসংখ্য মিছিল করেছে, সেই মিছিলে আবার সাধারণ মানুষও সামিল হয়েছে সাংগঠনিকভাবে। আমি দেখেছি নানক তিনি একটি দিয়েছেন, কর্মসূচি ঘোষণা করেছেন। আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলোতে দেখছি কর্মসূচি। কি কর্মসূচি আছে আপনাদের? দেখুন, বাংলাদেশটা সৃষ্টি সহ বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন, সেটা ভাষা আন্দোলন বলেন, আইয়ুবের সামরিক শাসন, আমাদের ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করা, সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। সে কারণে আওয়ামী লীগ একটা গতানুগতিক রাজনৈতিক দল না। আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, একটা অনুভূতিতে পরিণত হয়েছে, একটা আদর্শ, একটা বিশ্বাস, ভালোবাসা। এক কথা যদি বলি তাহলে আওয়ামী লীগ একটা পরিবারে পরিণত হয়ে গেছে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা অনেকে হয়তো আওয়ামী লীগ না করে কেউ ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বিভিন্ন দল করতে পারেন, কিন্তু যখনই মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নটা আসে তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে আশ্রয়স্থল মনে করে। এই কারণে যে বাঙালি জাতির যা কিছু গৌরব অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। ৭১-এ যেমন আওয়ামী লীগের নেতৃত্বেই সবটা হয়েছিল। মাঝে মান অভিমান, ভুল বোঝাবুঝি অথবা সম্পর্কের অবনতিতে বিভিন্ন দিকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা নানা দলে বিভক্ত হলেও এই যে ২০২৪ সালের ৫ অগস্টের পরবর্তী বাংলাদেশে যে জঙ্গিবাদ এবং ৭১-এর পরাজিত শক্তির উত্থান, এটা দেখার পরে মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে, অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে, যারা অগ্রসর বাংলাদেশে বিশ্বাস করে, তারা মনে করছে, সব দল, অন্য দলও তারাও মনে করছে যে আসলে আওয়ামী লীগের আশ্রয়স্থল, আওয়ামী লীগকে ঘিরে এগোতে হবে। সেই কারণে রাস্তাঘাটে, পথে প্রান্তরে সবখানে মানুষ এখন নেমে আসছে। আমি কিছুদিন আগে আমার একটা ভিডিও কন্টেন্টসে বলছিলাম, আওয়ামী লীগের মিছিল নিয়ে যতটা না দুশ্চিন্তায়, তার চেয়ে বেশি দুশ্চিন্তায় তারা যখন দেখছে অ্যানালাইসিস করে যে সাধারণ মানুষ এসে মিছিলে সামিল হয়ে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের যে ভালোবাসার জায়গাটা। আজকে ঢাকায় সাধারণ মানুষকে নিয়ে অবৈধ দখলদার, বেনামিতে ৭১-এর পরাজিত শক্তি, তাদেরকে উচ্ছেদ করে, তাদেরকে হটিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে আমাদের কর্মসূচির মূল লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে যে আমাদের সংবিধান, যেটা আমার সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটা আছে, এই সংবিধানটা আমরা যখন প্রণয়ন করেছিলাম, যারা, এটাই হচ্ছে আমাদের কর্মসূচির মূল লক্ষ্য। দ্বিতীয় হচ্ছে যে আমাদের সংবিধান, যেটা আমার সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটা আছে, এই সংবিধানটা আমরা যখন প্রণয়ন করেছিলাম, যারা করেছিলেন তারা কিন্তু ম্যান্ডেট নিয়ে সেই সংবিধান প্রণয়ন করেছিলেন। অর্থাৎ ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টোই ছিল যে আমাদের ভোট দিলে আমরা শাসনতন্ত্র প্রণয়ন করব। দেশ স্বাধীনের পরে গণপরিষদ মিটিং এ বসে এই শাসনতন্ত্রের স্ট্রাকচার করে এবং গণপরিষদে সেটাকে অ্যাপ্রুভ করে। এই সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণকে মালিক বলা হয়েছে, ৭-এর ২-এ বলা হয়েছে এই সংবিধানের বহির্ভূত কোনো কিছুই করা যাবে না, যদি করা হয় তাহলে যতটুকু করা হবে ততটুকু বেআইনি। এখন সেই আঙ্গিকে আমরা বলবো, আমরা চাই সাংবিধানিক ভাবে রাষ্ট্র ব্যবস্থা একটা সরকার পরিচালনা করুক, সেই সরকারের বৈধ ম্যান্ডেট থাকতে হবে। বর্তমানে যারা আছেন তাদের কোনো বৈধ ম্যান্ডেট নাই, তারা শপথ নিয়ে বলছেন যে সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন। তো সংবিধানে যে ব্যবস্থা নাই, সেই ব্যবস্থাটার নাম নিয়ে ওনারা দাবি করছেন যে আমরা অন্তর্বর্তীকালীন। মির্জা ফখরুল সাহেব বলছেন তত্ত্বাবধায়ক। এই দুটার কোনোটাই তো এই সংবিধানে নাই। তো সংবিধানে যেটা নাই সেইটা তো স্ট্রাকচারের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না। আর করতেও যদি হয় তাহলে সম্মিলিতভাবে যদি কিছু করা হয় গ্রেটার ইন্টারেস্টে, সেক্ষেত্রে এই অবৈধ দখলদার ইউনূস এবং তার পারিষদকে আগে বিদায় নিতে হবে, নিরপেক্ষ লোক আসতে হবে। এই কারণে নিরপেক্ষ লোক আসতে হবে, ইউনূস সাহেব তো নিজেই বলছেন যে আমার নিয়োগকর্তারা ছাত্র,
তো ছাত্ররা একটা দল করছেন, তো ওনাকে যারা নিয়োগ দিচ্ছেন তারাই তো একটা দল করছেন, ফলে উনি তো একটা পক্ষের, ফলে ওনাকে রেখে তো আর নিরপেক্ষ ভাবার কোনো অবকাশ নেই। জি, মঞ্জুরুল হক, যদি তাই হয় তাহলে বিএনপি নিরপেক্ষ লোক চাচ্ছে তো এই ডক্টর ইউনূস সরকারের কাছেই, সেটা কিভাবে সম্ভব? বিএনপির কালকের মিটিংটা খুব আমার কাছে খুব পিকুলিয়ার মনে হয়েছে। বিএনপির দাবি দাওয়াগুলো খুব অদ্ভুত লেগেছে, মানে নিজের পায়ে কুড়োল একের পর এক বিএনপি মেরেই চলেছে। এই যে দাবিটি করলো বিএনপি, সাধারণ একটা নির্বাচনে নিরপেক্ষ থাকতে হবে, এটা তো কমন দাবি, সবাই বলে যে নিরপেক্ষ থাকতে হবে, প্লেইং ফিল্ড হতে হবে, সবকিছু সব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন বিএনপি বলে যে ফ্যাসিবাদের সমস্ত শেকড় উৎপাটন করে তারপরে নির্বাচন করতে হবে, তো তার মানেটা হচ্ছে সরকারের হাতে একটি আনলিমিটেড টাইম তুলে দেওয়া, একটি আনলিমিটেড খতিয়ে দেখার মতন বিষয় তুলিয়ে দেওয়া। এখন সরকার বলতেই পারে যে আপনাদের দাবি অনুযায়ী আমরা সমস্ত ফ্যাসিস্টকে প্রশাসন থেকে বিদায় করতে পারিনি, এটা করার জন্য আরো সময় দরকার। আপনি প্রশাসনের সমস্ত ফ্যাসিস্ট আপনি কি দিয়ে, কোন মানদণ্ড দিয়ে নিরূপণ করবেন? এরকম কোন মিটার আছে যে আমি প্রশাসনের এত লোকদের ভিতরে জরিপ চালিয়ে এতগুলোকে ফ্যাসিস্ট বাদ করব? নেই। সুতরাং এই কথাগুলো বলা, এই কথাগুলো যে বালখিল্যতা, এটা বিএনপির নেতারা বুঝতে পারছেন না। এই যে ফ্যাসিস্ট বের করতে হবে, 15 মাস ধরে ফ্যাসিস্ট বের করা হচ্ছে। এখন যদি মনে করা হয় আওয়ামী লীগ আমলের সমস্ত কর্মকর্তারা ফ্যাসিস্ট বা এদের 90% ফ্যাসিস্ট, তাহলে 90% লোককে বাদ দিয়ে 10% লোককে দিয়ে প্রশাসন চালাক না সরকার? যদি 10% লোক দিয়ে প্রশাসন চালাতে পারে 90% ফ্যাসিস্টকে বাদ দিয়ে, তো দিক না বাদ, আপনারা সেই 10% দিয়ে কাজ করুন, সমস্যাটা কোথায়? এখন এগুলো বলা মানে হচ্ছে বিএনপি আরো টাইম, বিএনপির যে সংখ্যা যে ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার দেবে না, সেই সংখ্যাটাকে নিজেরাই আরো বাড়িয়ে দেবে। সরকার বলবে ঠিক আছে, আমরা এখন সমস্ত ফ্যাসিবাদের দোসরদেরকে প্রশাসন থেকে ঝেঁটিয়ে বিদায় করে পরিষ্কার করে তারপরে নির্বাচন দেবে, আসেন এবার। এখন বিএনপিকে কে শেখাতে যাবে? বিএনপি তো আপনার জ্ঞানের কোন সীমা পরিসীমা, ওদেরকে তো শেখানোর কোন সুযোগ নেই, ওদের থেকে ভালো বোঝে। জি, সমরে যা ধরেন আদালত যদি আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেয়, হ্যাঁ, আমি জানি না যে কি হতে পারে, তাই না? তো আপনার মানে যদি রায় দেয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তাহলে তো তাৎক্ষণিকভাবে ইউনূস সরকার বিলুপ্ত হয়ে যাবে নাকি? দেখুন, আমি প্রায় 40 বছর আইন প্রফেশনে আছি, আমি একজন ব্যারিস্টার, আমি দেশের সিনিয়র লয়ার। আমার এক্সপেরিয়েন্স, যে মুহূর্তে রায় প্রনাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে এটা সকলের জন্য কার্যকর হয়ে যায়। সই না হলেও আদালতে যে মুহূর্তে রায়টা অ্যানাউন্স করা হবে সেই মুহূর্তে সেটা লিগ্যাল স্ট্যান্ডে চলে আসে। তো ধরুন, যদি আমরা অনুমান করে ধরি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই আমাদের সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল, জাজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধায়ক এস্টাবলিশড হয়ে গেল। তত্ত্বাবধায়ক এস্টাবলিশড হলে কিন্তু তত্ত্বাবধায়কের স্ট্রাকচার এস্টাবলিশড হবে। স্ট্রাকচারটা কি? সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। যদি তিনি রাজি না হন বা তাকে না পাওয়া যায়, তাহলে তার পূর্বের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, যদি তাকে না পাওয়া যায় তার পূর্বের প্রধান বিচারপতি, 3 জন। তারপরে সর্বশেষ অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি, মানে প্রধান বিচারপতি না। এভাবে 5টা স্তর অতিক্রম করতে হবে। 5টা স্তরের পরেও যদি দেখা যায় পাওয়া যাচ্ছে না, তখন সকলের গ্রহণযোগ্য একটা লোককে বসাইতে হবে। এই 5টা স্তরের লোক তো বাংলাদেশে অ্যাভেইলেবল। তাহলে তত্ত্বাবধায়ক আসলে তো ইউনূসের থাকার কোনো সুযোগই নাই। যদি আমরা ধরে নিই যে তত্ত্বাবধায়ক একসেপ্ট করলেন সুপ্রিম কোর্ট, তাহলে যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে ইউনূস নোবডি। আর একটা বিষয়, এখানে মঞ্জুরুল হক সাহেব আছেন, ওনার আমি বিভিন্ন প্রোগ্রাম দেখি। সুপ্রিম কোর্টে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী নাই, এই মুহূর্তে আমি কি করতে পারি নির্বাহী কাজ পরিচালনার জন্য। তারা একটা রেফারেন্স পাঠিয়েছিলেন, যদিও সেটা নিয়ে অনেক আপত্তি আছে যে ওই সময় প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন, তাহলে কখন কোর্ট বসলো, আদৌ পাঠিয়েছেন কিনা। সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বারবার বলছেন কোথায় মিটিং করছে, কাগজ দেখান, কাগজ আর দেখাচ্ছে না। তারপর আমি যুক্তির খাতিরে ধরে নিলাম একটা মিটিং হয়েছিল, তারা একটা রেফারেন্স পাঠিয়েছে।
এই সেই রেফারেন্সটা আমার কাছে আছে। এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলছে, একের বিগিনিং বলছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। তারপরে এসে বলছেন রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে, কাইন্ডলি প্লিজ নোট ইট, জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনা নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। এইখানে খুব ইম্পর্ট্যান্ট, মঞ্জুর সাহেব আপনিও তো বিভিন্ন টেলিভিশন বা প্রোগ্রামে কথা বলেন, রাষ্ট্রের জরুরি প্রয়োজন, নট সরকারের। রাষ্ট্র আর সরকার আলাদা। দ্বিতীয়, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে, নট অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট, রাষ্ট্রের মালিক হলো রাষ্ট্রপতি, সর্বোচ্চ পদ। রাষ্ট্রের প্রয়োজনে, একবারও বলে নাই সরকারের প্রয়োজনে। আর অন্তর্বর্তীকালীন সরকার নামক শব্দটা কোথাও বলেননি, বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন ইউনূস সাহেব, তাকে কেউ চামচারাজে বিভিন্ন ভাবে অভিষিক্ত করেন, কনস্টিটিউশনে যেমন নাই, আমাদের সুপ্রিম কোর্ট মাথায় রাখছে যে আমি সুপ্রিম কোর্ট, সংবিধানে যা নাই তা দেওয়ার এখতিয়ার আমারও নাই। ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু এখন নাই। তাহলে সুলতানা প্রশ্ন করতে পারেন যে তাহলে ওনরা কারা? ওনরা হচ্ছেন রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার জন্য, রাষ্ট্রপতি তার প্রেরোগেটিভ পাওয়ারে অ্যাডভাইজার নিতে পারেন, সেক্রেটারি নিতে পারেন, প্রেস সেক্রেটারি নিতে পারেন, পিআরও নিতে পারেন। বিষয়টা কিন্তু এইরকম হতে পারে। এই জন্য কোনো জায়গায় সরকার নামক শব্দটা নাই। ফলে রাষ্ট্রপতিকে সাহায্য করতে ওরা থাকতে পারেন। আর এইটা সাপ্লিমেন্ট হয়েছে নিউ এজের এডিটর নুরুল কবির, তিনি, আমি এপ্রিল মাসে এই প্রসঙ্গটা তুলেছিলাম, আমাদের ফজলুল বারী নবনীতা চৌধুরীর সঙ্গে দুইটা আলোচনা আমি এই প্রসঙ্গটা কঠোরভাবে তুলেছিলাম লাস্ট এপ্রিলে।